হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা হচ্ছিল আজকে আমার হচ্ছিল ইন্টারভিউ ছিল। তো আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। এখন আমি যেতেছি আমার ইন্টারভিউ যেখানে ওইখানে যেতেছি। তো আমার ইন্টারভিউটা কেমন হয় আজকে আপনাদেরকে দেখাবো, বা সব কিছু বিস্তারিত বলবো যে ইন্টারভিউতে কেমনভাবে প্রশ্ন করা হয় বা কী করা হয়, এগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি জাপান আসার পর থেকে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম। মানে কি বলবো, অনেক জায়গাতে ইন্টারভিউ দিয়েছি, দেওয়ার পরে ওনারা মানে বলে যে পরে কল দিয়ে তোমাদেরকে জানাবো। কিন্তু এই কথাটা যদি বলে যে কল দিয়ে জানাবে, তাহলে বুঝে নিতে হবে যে জব হওয়ার সম্ভাবনা নাই। কারণ যেখানে জব হয় ওইখানে তারা সাথে সাথে বলে দেয় যে তুমি আজকে থেকে জয়েন করো বা কালকে থেকে করো বা এত তারিখ থেকে জয়েন করো। কিন্তু যখন বলবে যে কল দিয়ে জানাবো, তখন তাহলে আর কোনো সম্ভাবনা নাই যে আমার জবটা হবে, বা এরকম একটা আশ্বাস নিয়ে থাকবো। এরকম কোনো আশ্বাস নিয়ে থাকাটা হচ্ছিল সবচেয়ে বোকামি। আর জব যদি হয়, সাথে সাথে আপনাকে শিডিউল দিয়ে দিবে, বলবে যে এত তারিখ থেকে জয়েন করো। এটাই হচ্ছিল জাপানের নিয়ম। মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে অতটুকু থেকে বললাম আর কি। তো ইন্টারভিউ দেওয়ার সময় অনেক প্রশ্নই করে। আর দ্বিতীয়ত হচ্ছিল আমরা হচ্ছিলাম নতুন, ফার্স্ট টাইম একটু নার্ভাস তো ফিল হবে স্বাভাবিক, কারণ এক জায়গায় আসলাম, আসার পরে নতুন একটা বাসা প্লাস সব কিছুই নতুন। তো সব কিছু বিবেচনা করে যে ইন্টারভিউটা দিতে হয়, এটা একটু মাথায় রাখতে হয় আর কি। তো এটা হচ্ছিল আমার ইন্টারভিউ জায়গা। অবশেষে আমি আমার ইন্টারভিউ স্থানে এসে পড়েছি। কিছুক্ষণ পরে আমার ইন্টারভিউ, তখন আমার ইন্টারভিউ ছিল 4:30-এ। আমি আধা ঘন্টা আগে ইন্টারভিউ যেখানে দিব এখানে চলে আসছি। কারণ একটু আগে আগে আসাটা সবচেয়ে ভালো, কারণ অনেক সমস্যা হতে পারে। আর তারা পছন্দ করে না যে দেরি করে আসবো ইন্টারভিউ দিব। যদি ইন্টারভিউ দেওয়ার দিনে আমি দেরি করে আসি, তাহলে তারা ভাববে যে আমি সবসময় এরকম করব। এই জন্য বিশেষ করে জাপানিজরা লেট পছন্দ করে না। তাদের রুলস হচ্ছিল টাইম টু টাইম, মানে টাইম হয়েছে আসছেন, টাইম হয়েছে শেষ। এই তো আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল। এগুলো দেওয়া হয়েছিল, এগুলো সব আমাকে মানে ফিল আপ করতে হয়েছিল। তো দ্বিতীয় ছিল সব কাঞ্চি দিয়ে লেখা, কিছুই বুঝি না কি করব। যতটুকু পারি অতটুকুই করছি। প্লাস মোবাইলের সাহায্য নিছি, কারণ মোবাইল ছাড়া তো উপায় নাই। আমি তো আর সব কিছু পারি না যে সব কিছু নিজে নিজে দিব। তাই যতটুকু নিজে পারি অতটুকু নিজে দিয়েছি, আর বাকিটুকু আমার মোবাইল দিয়ে সাহায্য আর কি, মোবাইলের হেল্প নিয়ে করা। তো আমি সব কিছু রেডি করে বসে আছি। আমার এখন ইন্টারভিউ শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। আমি তাদেরকে বলছি যে আমার সব কিছু ফিল আপ করা হয়েছে। এখানে এই যে মানে কলিং বেল আছে, এটার মধ্যে চাপ দিলে তারা বুঝে যে তার সব কিছু ফিল আপ হয়ে গেছে, একটু পরে আসবে। তো আমার ইন্টারভিউ শেষ হলো। ইন্টারভিউ শেষ হয়ে আমাকে বললো যে তোমাকে কল দিয়ে জানাবো, এটাই বলছে, আর কিছু বলে নাই। পরে আমি আর কি বলবো, জানি এখানে জব হবে না। তো আমিও বের হয়ে গেছি। মানে অনেক আশা ছিল যে জবটা হবে, কিন্তু জবটা হয় নাই। কারণ তারা কি বুঝে দেয় নাই এটা জানি না, হয়তো আমরা নতুন, তাদের ভাষা বুঝি না, কিছুই বুঝি না। এই জন্য হয়তো আমাদের জবটা হয় নাই। তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, যেখানে হবে ওইখানে এমনিতেই হবে, এত চিন্তা করে লাভ নাই। চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি যদি এক জায়গায় ইন্টারভিউ দিয়ে হতাশ হয়ে যাই, তাহলে কোনো লাভ নাই। মানে জীবনে সফলতা ওই সময় আসে যখন আপনি বারবার চেষ্টা করবেন। একবার চেষ্টা করে যদি আপনি হার মেনে যান, তাহলে আপনার জীবনে সফলতা আসবে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি পারবেন, আপনার দ্বারা সব কিছুই সম্ভব। এটা ভেবে আমি নিজেকে একটু মনোবল দিলাম যে এখানে হয় নাই, সমস্যা নাই, নেক্সট টাইম আমি অন্য জায়গায় ইন্টারভিউ দিব, ওইখানে হয়তো হবে। এই আশা নিয়ে আমি আবার বাসায় চলে যাচ্ছি। আর স্বাভাবিক মন খারাপ হওয়ার কারণ আছে, কারণ নতুন একটা পরিবেশ, অনেক টাকা পয়সার প্রয়োজন। জব যদি না থাকে পুরাটাই মনে হয় যে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তাই টেনশনের পাশাপাশি নিজেকে একটু মনোবল দিলাম, কারণ এখানে তো আর আমার কেউ নাই যে আমাকে মনোবল দিবে বা আমাকে বুঝাবে। নিজের বুঝটা নিজে নিতে হয় বা নিজেকে নিজে মনোবল দিতে হয়। তো আমি বাসায় চলে যাচ্ছি, আর কি বলবো।